আগে কি হচ্ছে আপনারা দেখেন আমাদের দেশে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট এগুলো কি ছিল না? এখন প্রতিটা পড়ায় আপনি দেখতে যান বাচ্চা আম্মু মোবাইল নিব, আমাকে মোবাইলে এটা পড়তে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে। আমাদের যে বাচ্চা পড়াশোনা করতো সেই বাচ্চা এখন পড়াশোনা করে না, এখন ঘরে বসে বসে গেম খেলে বা মোবাইল নিয়ে টিপাটিপি করে। এবং নতুন একটা বিষয় যখন আসে, এটা কিন্তু আসার সময় কিন্তু একটা ঝামেলা হয়। সবাই মনে করে এটা দিয়ে আগেরটা ভালো ছিল, এটা দিয়ে কী হবে, এটা দিয়ে আসলে কি সম্ভব। আসলে এইটা আমাদের কি সম্ভব, এইটার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করা দরকার। বাচ্চাদের পড়াশোনার ধরন থেকে শুরু করে সব কিছুই মানে আমাদের কাছে আগেরটাই হচ্ছে যে ভালো। এই যে আগের যে হচ্ছে সিলেবাস অনুযায়ী আগে কি হচ্ছে আপনারা দেখেন আমাদের দেশে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট এগুলো কি ছিল না? সবই ছিল। তাহলে এই যে নতুন কারিকুলাম এইভাবে বাচ্চাদের মানে এইটা কি বলবো, বললাম তো 100 জন গার্জিয়ানকে বলেন আমরা কেউ চাই না, বাচ্চারাও হচ্ছে যে যাচ্ছে না। তো আমরা যে বাচ্চাদের হচ্ছে যে মোবাইলের কথা বলবো, মোবাইল থেকে আমরা কিন্তু হচ্ছে আগে দূরে রাখতাম। এখন প্রতিটা পড়ায় আপনি দেখতে যান বাচ্চা আম্মু মোবাইল নিব, আমাকে মোবাইলে এটা পড়তে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে। এইটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা, কারণ আমরা তো বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে চাই। বাচ্চা 5 ঘন্টা কিভাবে পরীক্ষা দেয়? একটা বাচ্চার পক্ষে কি 5 ঘন্টা একটা ক্লাসে পরীক্ষা দেওয়া সম্ভব? আর যে ধরনের প্রশ্ন আসছে এটা তো প্রশ্ন হলো না। এভাবে পরীক্ষা দেওয়া মানে বাচ্চাদেরকে খালি আটকে রাখা, পড়াশোনা নষ্ট করে ফেলা। আমাদের যে বাচ্চা পড়াশোনা করতো সেই বাচ্চা এখন পড়াশোনা করে না, এখন ঘরে বসে বসে গেম খেলে বা মোবাইল নিয়ে টিপাটিপি করে, পড়াশোনার ধারে কাছে যেতেই পারে না। প্রশ্ন এটা কোনো প্রশ্ন না। বাচ্চা বলতেছে যে এটা হলো আপনার মানে ক্লাসের মতো, ক্লাসে যেরকম করে ক্লাস নিচ্ছি সেরকম করেই ক্লাস হচ্ছে। মূল্যায়ন কিভাবে হবে জানি না, কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। মানে সব বাচ্চাদেরই মানে কেমন হলো জানি না। আমার বাচ্চা পড়াশোনায় ভালো, আমার বাচ্চার পড়াশোনা নষ্ট হয়ে গেছে। আমাদের দাবি হলো পড়াশোনা আগের মতো হোক, পড়াশোনা পরীক্ষা থাকবে, যেমনভাবে আগের পড়াশোনা ছিল সেরকম হবে, কারণ এরা তো পরবর্তীতে আর টিকবে না। এখন নষ্ট হয়ে গেলে পরে আর টিকবে না। নিউ কারিকুলাম বা নতুন শিক্ষাক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই চলে আসা নানা রকম কথা আমাদের কানে সবসময় আসছে। ভাগ্যক্রমে মানে আমরা হচ্ছে এই নিউ কারিকুলামের বা নতুন শিক্ষাক্রমের পাইলটিং থেকে আমরা কার্যক্রমের সাথে যুক্ত আছি। এটা নিয়ে সবসময় একটা বিষয় যেটা চলছে যে মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী, শেখার পরিবেশ অনুযায়ী বা শিক্ষকদের বা শিক্ষাবিদদের মতামত নিয়ে এটা কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে সংশোধিত হচ্ছে বিভিন্ন সময়। এই সংশোধিত হওয়ার এই জায়গাটা হয়তোবা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না কখনো কখনো। তো কিছু ক্ষেত্রে অস্পষ্টতা থাকে এবং নতুন একটা বিষয় যখন আসে, এটা কিন্তু আসার সময় কিন্তু একটা ঝামেলা হয়। সবাই মনে করে এটা দিয়ে আগেরটা ভালো ছিল, এটা দিয়ে কী হবে, এটা দিয়ে আসলে কি সম্ভব। আসলে এইটা আমাদের কি সম্ভব, এইটার জন্য কিন্তু আমাদের একটু অপেক্ষা করা দরকার। এর জন্য অপেক্ষা করা দরকার যে নিউ কারিকুলাম বা নতুন কারিকুলাম নিয়ে যারা কাজ করছেন তাদের মতামত অনুযায়ী যতটুকু আমরা মেসেজ পাই, তারা বলছেন যে আমরা ধাপে ধাপে এটা কার্যক্রম বাস্তবায়ন করছি। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস অস্পষ্ট, সেটি হচ্ছে এটার শেষ পর্যায়ে যেমন হচ্ছে একজন শিক্ষার্থী এবারে যেমন 9ম শ্রেণীতে চালু হয়েছে, সেই শিক্ষার্থী 2025 সালে 10ম শ্রেণীর শিক্ষার্থী, সে কীভাবে মূল্যায়ন করবে, সে কীভাবে অংশগ্রহণ করবে, তাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে আনা হবে, এই ধারণাগুলো কিন্তু দিনে দিনে স্পষ্ট করা হচ্ছে। এই জন্য এটা নিয়ে অনেক সময় আমরা মনে করছি অন্ধকারে আছে আমরা অনেকে। যেমন এই মূল্যায়নের এটা বিষয় হচ্ছে প্রশ্নপত্র, একটা প্রশ্ন তৈরি হচ্ছে প্রশ্নপত্র আগের প্রশ্নপত্র বা প্রশ্নপত্র বলতে যদি বুঝি আমরা, তাহলে প্রশ্নপত্র বলতে আগে যেটা বোঝাচ্ছিল সেটা কিন্তু না, এটা কিন্তু একটা মূল্যায়ন প্রক্রিয়া। এই মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে তাকে বলাই হচ্ছে যে পাঠ্য বই নিয়ে এসে সে সহায়তা নিতে পারবে। কারণ কি, টেক্সটের কোনো কিছু সেই মূল্যায়ন প্রক্রিয়ায় থাকবে না। যে ধাপগুলো সেখানে দেওয়া হচ্ছে, এখানে বারবার করে কিন্তু বলা হচ্ছে যে এই নিউ কারিকুলাম বা নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের যোগ্যতা অর্জন সাপেক্ষে মূল্যায়ন করা হবে, যোগ্যতা অর্জন সাপেক্ষে, এবং প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু নির্দিষ্ট কিছু যোগ্যতা আছে। যেমন ধরেন 2023 সালের যে ষান্মাসিক আমাদের যে সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা, সেখানে 4টি যোগ্যতা ম্যাক্সিমাম, মানে বই যেমন বাংলা, সেখানে 4টি যোগ্যতার কথা কিন্তু বলা হচ্ছে। 4টি যোগ্যতা মূল্যায়নের উপরে তার অর্জন হলো কতখানি সেটার উপরে নির্ভর করে তাকে মূল্যায়ন করা হবে। এখানে কিন্তু বলা হচ্ছে না যে তাকে সে 100 নম্বর পেয়েছে বা পাবে, তাকে 99 দেওয়া হলো, 98 দেওয়া হলো, এটা কিন্তু না। প্রক্রিয়া যেটা থাকছে যে সেই শিক্ষার্থীটা দক্ষ হচ্ছে, যোগ্যতা অর্জন করছে কিনা। ধরেন উদাহরণ হিসেবে যদি আমি একটি দুটি কথা বলি, যেমন ধরেন আমি বাংলা বিষয় নিয়ে কাজ করছি, আরও টিচাররা আছে, তো বাংলা বিষয় যদি ছোট্ট দু একটা জায়গায় আসেন যে বলা হচ্ছে প্রমিত বাংলা চর্চাটা,
সেই প্রমিত বাংলার চর্চাটা সেই শিক্ষার্থী শিখবে, সে শেখার মানে যাচাই করার জন্য আমাদের কাজ আছে। সেই কাজটা টেক্সটের কাজের কিছু নমুনা দেওয়া আছে, কিছু সেশন ভাগ করা আছে, সেগুলো নিয়ে তাদেরকে সে চর্চার মধ্যে আমরা কাজ করেছি, দলে ভাগ করে কাজ করেছি, একক কাজ করেছি, জোড়ায় কাজ করেছি। এই কাজগুলো করানোর ফলে সে প্রমিত বাংলার চর্চাটা ভালোভাবে শিখলো কিনা, সপ্তম শ্রেণীর যতখানি যোগ্যতার যে বিস্তরণ, সে যোগ্যতা অনুযায়ী সে শিখেছে কি না, সেটার উপরে কিন্তু নির্ভর করে তাকে মূল্যায়ন করা হবে। এখানে বলা হচ্ছে না যে সে এখন এখানে একটা জিনিস দেখেন, এ প্রমিত শিখে তার কতখানি কত গুরুত্বপূর্ণ আমরা প্রমিত বাংলার চর্চা মানে সর্বস্তরে দেখতে চাই। প্রমিত বাংলা একজন শিক্ষার্থী একজন যে কোনো জায়গায় কথা বলার সময় প্রমিত বাংলা ব্যবহার করবে, এবং এই চর্চাটা তাকে কি করবে দেখেন, সে উপস্থাপক হতে পারবে, সে রিপোর্টার হতে পারবে, সে হচ্ছে একজন ভালো বক্তা হতে পারবে, সে একটা ভালো যে কোনো বিষয় নিয়ে কথা বলার দক্ষতা অর্জন করবে। এখানে সেই বিষয়টা নিয়ে সে না জানলেও যতখানি সে বলবে সে ততটুকুই কিন্তু অনেকখানি সুললিত হবে, সুন্দর হবে। এই জায়গাগুলো কিন্তু আমি শুধুমাত্র একটি যোগ্যতার কথা বললাম, এবং সেই শিক্ষার্থী যেখানেই গিয়ে কথা বলে সবাই বলবে যে বাহ, দারুণ করে কথা বলে তো, চমৎকার কথা বলে তো। এই যে তার বাচনভঙ্গি পরিবর্তন করা, তার এখন একজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রমিত বাংলার চর্চা অভ্যস্ত হওয়া শুরু হচ্ছে, এবং দশম শ্রেণী পর্যন্ত তার এই যোগ্যতার যে বিস্তরণটা চলবে, এটা কিন্তু তাকে অনেকখানি দক্ষ করবে। যেটা এর পূর্বেও হয়তো ছিল, সেটা পারিবারিক একটা ইয়ার মধ্যে ছিল, গণ্ডির মধ্যে ছিল, সেই বলয়টা মানে ভেঙে আমরা কিন্তু এখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে জায়গাটা নিয়ে এসেছি। তো এরকম ধরেন অনেক জায়গা আছে যেখানে হাতে কলমে শেখার জায়গা, দক্ষতা করে মানে তাদের দক্ষ করে তোলার জায়গা, এই জায়গাটা কিন্তু স্পষ্ট। এই 5 ঘন্টা পরীক্ষার কথা বলি, এই 5 ঘন্টা পরীক্ষা কিন্তু তাদের শুধু লিখতেই হবে 5 ঘন্টায়, বিষয়টা এই জায়গায় নাই। কিন্তু নির্দেশনাগুলো ভাগ করা আছে, কয়েকটা কাজে ভাগ করা আছে। কাজের মধ্যে তাদের 10 মিনিটের ব্রেক দেওয়া আছে, কাজের মধ্যে তাদের 30 মিনিটের বিরতি দেওয়া আছে, বিরতিতে তারা খাবে, এটা করবে। ইভেন এই 5 ঘন্টা কিন্তু তাদের মানসিক চাপ তাদের উপরে হবে না। হয়তো ডিউরেশনটা কমে আসতে পারে একটা সময়, এখন পরীক্ষামূলক 5 ঘন্টা চলছে, কিন্তু ওইগুলো যাচাই করার জন্য হয়তো বা ডিউরেশনটা কমে আসতে পারে, এটা আমাদের ধারণা। কিন্তু 5 ঘন্টাও তাদের খুব বোরিং লাগছে না, এটা আমার ধারণা। বোরিং লাগছে না এই কারণে, আমি নিজে যখন মূল্যায়ন প্রক্রিয়ায় কাজ করছি, দেখছি 5 ঘন্টা তারা কাজ করছে, গল্প করছে, তাদের মধ্যে যে জোড়ায় কাজে যেমন মত বিনিময়ের সুযোগ আছে, তারা একটা বিষয় নিয়ে চিন্তা করে সেখানে পয়েন্ট আউট করছে কী কী বিষয় নিয়ে তারা কাজ করবে, তারপরে দুজন আবার আলাদা আলাদা করে সে কাজগুলো করছে। আপনি সত্যি অবাক হবেন যদি সত্যিকার অর্থে সে কাজগুলো দেখা যায়, মনিটরিং করা যায়, এবং শিক্ষক হিসেবে আমরা যদি সেটা সঠিকভাবে সেই জায়গাগুলো দেখার মানে সুযোগটা তৈরি করতে পারি বা দেখার সে জায়গাটা সৃষ্টি করতে পারি, আমি মনে করি যে নতুন শিক্ষাক্রম অনেক ভালো দিকে যেতে পারে। একটা জায়গায় প্রশ্ন সবসময় আছে, যেটা আপনাদের মনে আছে, আমাদের মনে আছে, এবং জনসাধারণের মনে, সেটা হচ্ছে ওই যে আমি বললাম আমাদের এখানে স্পষ্ট রোডম্যাপটা ঠিক হায়ার এডুকেশন পর্যন্ত বা গ্র্যাজুয়েশন পর্যন্ত এখন স্পষ্ট করা হয়নি। এই জায়গাটার জন্য আমি হয়তো মনে করছি আমার বাচ্চা কি, তাকে আমি এইটাতে পড়াতে চাই, তো এটা কিভাবে পড়বে, এটা তো এখন আমরা বুঝতে পারছি না। এই জায়গাগুলো কিন্তু ধাপে ধাপে যখন এই স্পষ্ট নির্দেশনাগুলো আমরা পাবো, আমি বিশ্বাস করি এটা একটা ভালো জায়গা যাবে। আরেকটি জায়গার প্রশ্ন আমি মানে যেটা শুনি বা আমাদের গার্ডিয়ানদের সাথে মত বিনিময় হয় যখন তাদের মধ্যে প্রশ্ন আসে, সেটি হচ্ছে এই যে ত্রিভুজ বা এই যে মূল্যায়ন প্রক্রিয়ায়, সেই মূল্যায়ন প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী একটু মানে পারার পরে তাকে ত্রিভুজ দেওয়া হচ্ছে, আরেকজন শিক্ষার্থী একটু ভালো পারে, সেও হয়তো ত্রিভুজ পাওয়ার জায়গাটা তৈরি করছে। এই জায়গাটাতে হয়তো বা আরও একটু যেমন হচ্ছে টপার বা কে বিজ্ঞানী হবে, কে এই জায়গায় যাবে, কে আরও মানে বেশি ভালো যারা, তাদেরকে মূল্যায়নের হয়তো বা একটু সংকুচিত জায়গা আছে, সেটাও হয়তো আমি বিশ্বাস করি যারা কাজ করছেন তারা এটাকে পরিবর্তন করেছে। মোবাইল এডিক্টেড হওয়ার বিষয়টা দেখেন, যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, আপনি ইচ্ছে করলে আপনার বাচ্চাকে মোবাইল না দিয়ে পারেন? জাস্ট আমার প্রশ্ন এটা, আমি সবার উদ্দেশ্যে বলছি। আমার বাচ্চা বড় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার 4 বছরের বাচ্চা, সে যখন মোবাইল চায়, জেদ করে, অনেক একটা সময় না পেরে তাকে আমি দিতে বাধ্য হই যে একটু কার্টুন দেখুক। এই যে দিতে বাধ্য হই, কারণ যুগটা তো চলছে ডিজিটাল যুগ, সেখানে আপনার বাসায় আপনি আমি সবাই মোবাইলের কাজ করছি, মোবাইল দেখছি। তো একটা বাচ্চা যখন বেড়ে উঠছে, সেও তো চিন্তা করবে এই উপকরণটা, এই ডিভাইসটা আমার দরকার, এটা দিয়ে আমি ছবি দেখতে পারি, এটা দেখে আমি ভিডিও দেখতে পারি। এডিকশনের জায়গা কিন্তু শুধুমাত্র নিউ কারিকুলামের দোষ, এই জায়গা কিন্তু না। এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি যে আপনার দৈনন্দিন জীবনটা আপনি একটু বিশ্লেষণ করে দেখেন, তা আপনি সারাদিনে কতক্ষণ আপনি মোবাইলের ডিভাইসে আপনি কতক্ষণ আপনার আপনি কাজের মধ্যে আছেন, কাজ নিয়ে চলছেন, সেটা নিয়ে কতখানি আপনি ব্যস্ত, কতখানি কী করছেন। তো বাচ্চা বেড়ে হওয়ার প্রক্রিয়া কিন্তু আলটিমেটলি মোবাইলটা নিতই, কিন্তু আমরা এখন হয়তো বা নতুন শিক্ষাক্রমে এসে কিছু কাজ আছে হয়তো মোবাইলে, যেমন ডিজিটাল প্রযুক্তি একটা বিষয় আছে, যেখানে ডিজিটাল ডিভাইস নিয়ে তাদেরকে কাজ করতে হবে। ডিভাইস
স্বাভাবিকভাবে তাকে আপনি ডিভাইসের মানে এই টিচিংটা দিতে হবে তাকে, মানে ডিভাইস নিয়ে তাদেরকে দক্ষ করতে হবে। আপনি পারবেন না কোনোভাবেই। আপনি আমি বা আমার বাচ্চা, আমার শিক্ষার্থী, আমার পরিচিত জন যেই হোক না কেন, আপনি ডিভাইসের বাইরে গিয়ে চলার ক্ষমতা আর রাখেন না। সেই যুগটা কিন্তু আমরা পেরিয়ে এসেছি। এখন এটার ভবিষ্যৎ কী হবে, সেখানে মোবাইল ব্যবহারের জন্য গার্ডিয়ানদের সচেতনতা থেকে শুরু করে আমাদের শিক্ষকদের সচেতনতা জরুরি। এবং আমরা কনসাস হলে, সবাই যদি কনসাস হয়, হ্যাঁ মোবাইল তারা নিক, তাদের প্রয়োজন সময়টুকু নিক, আমরা তাদেরকে একটু লক্ষ্য রাখবো। আপনি পারবেন না, এগুলো ছাড়া পারবেন না। আপনি খেয়াল করে দেখেন না, সব বাংলাদেশের আনাচে কানাচে মানে আমাদের ডিশ অ্যান্টেনা বা আমরা যেটা বলি বহুবিধ আমাদের যে প্রয়োগ মাল্টিমিডিয়া বা আমাদের তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, সেখান থেকে কখনো সরে এসে আপনি টিকতে পারবেন না। বরং ওখানে থেকে যেটা টেকসই কাজ, যেটা যোগ্যতা সম্পন্ন কাজ, যেটা করলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই দিকগুলো আমরা হাইলাইট করে তাদেরকে আমরা প্রোভাইড করার যদি চেষ্টা করি, তাহলে আমাদের জন্য একটা ভালো কিছু আশা মানে থাকবে আর কি।